হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ 8। আমরা আজকে শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। এর আগে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপর আজকের ভিডিও দেখা শুরু করবেন। কারণ হঠাৎ করে আগের ভিডিওর টেন্সের দুটো ভিডিও না দেখে আজকে হঠাৎ বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ আগের রেফারেন্স আমি এই ভিডিওতেও টানবো। তো লেটস গেট স্টার্টেড। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার মানে আপনারা জানেন যে ভবিষ্যৎ। এই ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে এই টেন্স হয়। আপনি প্ল্যান করেছেন অথবা ডিসাইড করেছেন যে কোনো কিছু আপনি করবেন, এখন থেকে ভবিষ্যতে যতগুলো মুহূর্ত আছে কোনো এক মুহূর্তে আপনি কোনো একটি কাজ করবেন, তো সেই বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং সেই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল বি, মানে সাবজেক্ট উপরে উইল দিবেন, তারপরে ভার্ব দিবেন। এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানেও ঝামেলা নেই, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা একটি অক্সিলারি দিয়েই করেছিলাম, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ এখানে একটু ঝামেলা রয়েছিল, সেখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর অনেকে বলতে পারেন যে শ্যাল কই গেল। আচ্ছা, মডার্ন ইংলিশে আর শ্যাল ইউজ না করলেও চলবে, তবে শ্যাল আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে এখনকার ইংলিশে আর শ্যাল ইউজ করা হচ্ছে না সর্বক্ষেত্রে, ওই জন্য শ্যালটাকে আমরা অমিট করার চেষ্টা করেছি। তো বাংলা ক্রিয়া দেখে এই টেন্সটা আপনি কীভাবে চিনবেন? খুব সোজা। কয়েকটি সাউন্ড শুধু আপনি মনে রাখবেন, যে ওই সাউন্ডগুলো কোনো ভার্বের শেষে বা বাংলা ক্রিয়ার শেষে পেলেই আপনি কি করবেন, সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স ধরে নেবেন। তো আমি আমরার পরে ভার্ব থাকলে সেই ভার্বের সঙ্গে যদি ব বা বো থাকে, তাহলে সেটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমি যাব, আমি খাবো, তুমি, আমরা যাব, আমরা খাবো, এরকম দেখেন সবগুলোর সাথে ব বা বো আসছে। তুমি, তোমরা, তুমি যাবে, তুমি খাবে, তুমি আসবে, তুমি ঘুমাবে, দেখেন সবগুলোর ক্ষেত্রে বে আসছে। আপনি, আপনারা কি আসছে? আপনি যাবেন, আপনি খাবেন, আপনি আসবেন, আপনি ঘুমাবেন, আপনি দেখবেন, আপনি সাঁতার কাটবেন, এরকম বেন আসছে না? তুই, তোরা, বি, দেখেন তুই, তোরা, বি, তুই যাবি, তোরা যাবি, তোরা খাবি, তোরা আসবি, তোরা আমাকে দেখে নিবি, এরকম সে বা তারা, সে আসবে, সে যাবে, সে খাবে। তাহলে এটার অক্সিলারি হচ্ছে সবগুলোর ক্ষেত্রে উইল। উইলটা আমরা এখানেই রয়েছে, কারণ এখানে ঝামেলা আমাদের অনেক কম, কারণ অক্সিলারি আমাদের রয়ে গেছে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কিন্তু অক্সিলারি ছিল না, সেখানে আমাদেরকে বের করে নিতে হয়েছিল ভার্ব দেখে। সাবজেক্টের পরে যদি প্রেজেন্ট ভার্ব থাকে সেটার অক্সিলারি হবে ডু বা ডাজ, সাবজেক্টের পরে যদি পাস্ট ভার্ব থাকে সেটার অক্সিলারি হবে ডিড। কিন্তু এখানে এটা উইল রয়ে গেছে, তার মানে এটা এই ভার্বটা কী হবে? ফিউচারের কাজটা সম্পন্ন হবে, অক্সিলারি উইল। ওকে, তাহলে এখানে আমরা দেখব যে ব, এটা বউ হবে, ববে, বেন, বি, বে, ও বি তো বে তো আছে। তো ববে, বেন, বি, ববে, বেন, বি, ববে, বেন, বি, ববে, বেন, বি, এই সাউন্ডগুলো যদি ভার্বের পরে আপনি পান, অবশ্যই সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, অন্য কোনো টেন্স হতেই পারে না। এগুলো মনে রাখলেই আপনি এই টেন্স, ইনশাআল্লাহ এই টেন্স উইল বি ক্লিয়ার। ওকে, তো উদাহরণগুলো দেখি। আমি আসব, তো ব থাকলেই তো ফিউচার নাকি? ব থাকলে ফিউচার। আমরা অনেক সময় টিচাররা বলি যে ল, ম, ব, ল থাকলে পাস্ট, ম থাকলেও পাস্ট, ব থাকলে ফিউচার। এই তিনটি অক্ষর যেই টেন্সে যে ভার্বে থাকবে না, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা সংক্ষেপ হয়ে গেল, অতীব সংক্ষেপ। আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। তো এইভাবে আমরা অনেক সময় টিচাররা বলি কিন্তু, যে ল, ম, ব, এই তিনটি অক্ষর ছাড়া যতগুলো ভার্ব থাকবে, সাউন্ড থাকবে লাস্টে অন্য সাউন্ড ভার্বের শেষে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখি আমি আসব, ব আছে, তার মানে ফিউচার। তুমি খেলবে, বে আছে, তার মানে ফিউচার। আপনি ইংরেজি শিখবেন, কই, আপনি কই, এই যে বেন আছে, তার মানে ফিউচার। তুই লিখবি, এই যে বি আছে, সে লিখবে, এই যে বে আছে। ঠিক আছে, তো এই টেন্সটা কিন্তু আসলে সোজা একটা টেন্স। কোনো কাজ ভবিষ্যতে হবে মানে ফিউচার, সেটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের উপর উইল দিব, তারপরে আমরা ভার্ব দিব। তো এখানে আমরা লিখি এটার হাবোধক বাক্য, তাহলে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এসএভি। ঠিক আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের হাবোধক স্ট্রাকচারটা ছিল এসভি।
এখানে তাহলে আমি দেবো যে হি উইল গো, ঠিক আছে, সে যাবে। নাবোধক স্ট্রাকচারটা কী হবে মনে করেন এস এ নট ভি না, এরকম না, এস এ নট ভি, তাহলে কী হবে হি উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, তাহলে হি ওন্ট গো, ওকে, হি ওন্ট গো। তারপর আসলো প্রশ্নবোধকের স্ট্রাকচারটা বলেন। প্রশ্ন মানে অক্সিলারির সামনে, তাহলে অক্সিলারির সামনে হলো এ এস ভি নাকি, তাহলে এখানে হবে উইল হি গো, উইল হি গো। তারপর আসলো না প্রশ্ন স্ট্রাকচার কী ছিল, এটাই এ নট এস ভি, খালি এরপর নট, ঠিক আছে, না প্রশ্ন এ নট এস ভি, তাহলে কি হচ্ছে ওন্ট হি গো, ওন্ট হি গো, ঠিক আছে। তারপর আসলো তথ্যমূলক স্ট্রাকচারটা কি ছিল, কিউ এ মানে এএসবির পরে কিউ, মানে এএসবির আগে কিউ, এই যে এটা বাক্যটা লিখে দিবেন, ওয়াই উইল হি গো, সে কেন যাবে। তারপরে না তথ্য কি হবে, না তথ্যের স্ট্রাকচারটা বলেন, এই যে এ নট এস বি, তার সামনে শুধু কিউ এ নট এস বি, কিউ এ নট এস ভি, তাহলে হচ্ছে কি ওন্ট হি গো, ওয়াই ওন্ট হি গো, ওয়াই ওন্ট হি গো। দেখেন যারা নতুন এই ভিডিওটি দেখলেন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যারা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এর ভিডিওগুলো দেখেছিলেন অবশ্যই খুব সহজেই এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে সমস্যা হলে বারবার দেখবেন, সেটি আমি বারবার বলি, অবশ্যই এভরিথিং উইল বি ক্লিয়ার টু ইউ। তো পরের ভিডিওতে আরেকটি চমৎকার বিষয় নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম।